অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি যখন ধরা পড়বেন এবং তাকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় যেতে হবে তদন্ত করার জন্যে, তখনও তাকে হাফ প্যান্ট পরে যেতে হতে পারে। ফৈজালের এতে ৭ বছর ম্যাক্সিমাম কারাদণ্ড হয়ে যেতে পারে। কোনো মামলাটাই তার বিরুদ্ধে যেগুলো এসেছে, কোনো মামলাটাই নয়, কম গুরুত্বের নয়। সবকটাতেই তার জেলে যাওয়ার কথা আছে। যারা আজকে বেরিয়ে যাচ্ছেন এবং এতদিন ধরে তৃণমূলের হয়ে কাজ করেছেন, তৃণমূলের করে দেওয়া প্রচুর সুযোগ সুবিধে ভোগ করেছেন, তারাও কিন্তু কিছু কম বদমাইশ নন। তারা এখন ঢুকতে চাইছে, তারা তো কোনো কালে ভদ্র এবং শান্ত ছিলেন না। তারা তো তৃণমূলের হয়ে অনেক বদমাইশি করেছেন। তো তারা বদমাইশিটা করে যান না, দেখা যাক না আইন আদালত তাদেরকে শায়েস্তা করতে পারে কিনা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা না মানুষ না জন্তু, মানুষও নয় জন্তুও নয়। তো সে একটি অত্যন্ত অকালপক্ষ ছোকরা, যে মনে করে যে একটা রাজনৈতিক দল তার ব্যক্তিগত সম্পত্তি। সেভাবেই তিনি তৃণমূলকে চালাতে চেয়েছিলেন। আজকে যখন দল হেরে গেছে, দলের দুর্দশা, তখন তারা অভিষেককে দোষ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে? দোষ দিয়ে যদি বেরিয়ে যাওয়ারই থাকতো, তাহলে অভিষেকের বিভিন্ন রকমের দুর্নীতি সে তো গতকাল ঘটেনি, অনেকদিন আগেই ঘটেছে। তারা যদি জানতেন তাহলে আগেই বেরোতেন। সুতরাং এটাকে আমি তাদের বেরিয়ে যাওয়াটাকে কোনোভাবেই গরিমা যুক্ত করছি না। কোনো গরিমাই নেই এর মধ্যে। এটা সম্পূর্ণ একটা ধান্দাবাজি। সত্যি, সত্যি কি ডিম ছুঁড়লে এফআইআর করা যায়? বর্তমানে আরজিকর মামলার যা অবস্থা, সেই অবস্থা যদি একটু আলোকপাত করেন। স্যার, আপনি এই প্রসঙ্গে একটি ভিডিওর কথাও উল্লেখ করেছেন। কি মনে হয় স্যার যে এই ভিডিওটি কেন প্রকাশ্যে আনা হয়নি? এর পিছনে কত বড় চক্রান্ত কাজ করেছিল বলে আপনার মত? শুভেন্দু অধিকারী গত ১ মাস মুখ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত ধন্যবাদযোগ্য কাজ করেছেন। বিচারপতি হিসাবে তাঁর রায়ে এক কথায় বাংলার মাটি তো বটেই, গোটা ভারতের মাটিতেও ইতিহাস সৃষ্টি করেছে। আর জনতার দরবারেও তিনি বঙ্গ রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র, এটা বলা দ্বিরুক্তি হবে না। অতিথি হিসাবে আজকে আমরা সত্যি গর্বিত যে পাশে পেয়ে গিয়েছি আরও একবার স্যারকে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। স্যার, যদি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে প্রথম একটু আলোকপাত করতে চাই, তাহলে দেখব যে এই যে পূর্বতন শাসক দল অর্থাৎ তৃণমূল পুরোপুরি ভাঙনে জর্জরিত। সমস্ত পরিষদীয় দল থেকে সংসদীয় দল সমস্ত ভেঙে গেল। এইটাই কি এই দলের ভবিতব্য ছিল? দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের কোনো রাজনৈতিক দর্শন নেই। আগেও ছিল না, এখনও নেই। সে একটা গোল গোল কী যেন মামাটি মানুষ এসব বলতো। এসবের কোনো মাথামুন্ডু নেই, হয় না। ফলে যারা আজকে বেরিয়ে যাচ্ছেন এবং এতদিন ধরে তৃণমূলের হয়ে কাজ করেছেন, তৃণমূলের করে দেওয়া প্রচুর সুযোগ সুবিধে ভোগ করেছেন, তারাও কিন্তু কিছু কম বদমাইশ নন। এটা আমাদের মনে রাখতে হবে। আজকে তারা তৃণমূল থেকে বিশেষ কোনো সুবিধে পাবেন না দেখছেন, সেই জন্য বেরিয়ে যাচ্ছেন। তো এই দলটি একটি মাথামুন্ডুহীন দল, এটার এরকমই হওয়ার কথা ছিল। স্যার, যারা সাংসদ, বিক্ষুব্ধ তৃণমূলের সাংসদ, তারা বলছেন যে তারা বিজেপিতে যোগ না দিলেও তারা এনডিএকে সমর্থন করবেন। তবে যদি সেটাই হয় তাহলে তাদের সমর্থন নেওয়া এটা কি বিজেপির আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ? কি মনে হয় স্যার? কেন নয়? বিজেপি তো রাজনীতি করতেই এসেছে, তাই না? তারাও রাজনীতি করছে। যারা তৃণমূল থেকে বেরিয়ে এখন এনডিএকে সমর্থন করতে চাইছে, তো ফলে বিজেপি তাদের সমর্থন পেলে নেবে না কেন? পেলে নিশ্চয়ই নেবে। স্যার, বিজেপির যারা দলীয় কর্মী সমর্থক, তারা এখন রীতিমতো আতঙ্কে যে এই সমস্ত মানুষ যারা শুধুমাত্র বিজেপির বিরোধিতাই করেছিলেন তাই নন, তারা বিজেপির সেই সমস্ত দলীয় কর্মী সমর্থকদের রীতিমতো অত্যাচার করেছিলেন, তারা যদি আজকে বিজেপিতে আসেন তাহলে কি হবে? এই আশঙ্কা যদি সত্যি সত্যি ঘনীভূত হয়, তাহলে বিজেপির মধ্যে কি বার্তা পৌঁছবে বলে মনে হয়? দেখুন, এই ধরনের লোকেরা এখনো পর্যন্ত বিজেপিতে ঢুকতে পারেনি। আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি,
তিনি বলে দিয়েছেন যে এইভাবে বিজেপিতে ঢোকা যাবে না, বিজেপি এখন কাউকে নিচ্ছে না। এই যে একটা খুব কঠোর একটা মনোভাব একটা রাজনৈতিক দলের হয়ে, এটাকে তো সাধুবাদ জানাতেই হয়, তাই না? ফলে এই যারা এখন বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন, তারা তাদের পইতে পুড়িয়ে ব্রহ্মচারী হওয়ার চেষ্টা করছেন। তারা তো আগে বদমাইশদের সঙ্গেই দিব্যি মিলেমিশে ছিলেন, বদমাইশিও করছিলেন। তো একজন সম্মানীয় ব্যতিক্রম যেমন আমাদের রাজ্যসভার যিনি প্রথম পদত্যাগ করলেন, রাজ্যসভার লোক, আমরা যাকে বুলুদা বলেই বেশি চিনি, তিনি, তারা কোনোদিন কোনো বদমাইশিতে যোগ দেননি। নীরব থেকেছিলেন, ভদ্র শান্ত মানুষ যেমন থাকে সেরকম ছিলেন। কিন্তু এই যারা এখন ঢুকতে চাইছে, তারা তো কোনো কালে ভদ্র এবং শান্ত ছিলেন না। তারা তো তৃণমূলের হয়ে অনেক বদমাইশি করেছেন। তো তারা বদমাইশিটা করে যান না, দেখা যাক না আইন আদালত তাদেরকে শায়েস্তা করতে পারে কিনা। স্যার, সায়নী ঘোষ থেকে শুরু করে অন্যান্য যারা কাকলি ঘোষ দস্তিদার কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা আজকে বিক্ষুব্ধের দলে নাম লিখিয়েছেন, অদূর ভবিষ্যতে যদি কখনো বিজেপির দরজা তাদের জন্য খোলে, আপনি কি ব্যক্তিগতভাবে তাদেরকে স্বাগত জানাতে পারবেন? দেখুন, বিজেপির দরজা যদি তাদের জন্যে খোলে, তাহলে তাদেরকে আলাদা করে স্বাগত জানানোর কিছু নেই। সুতরাং ব্যক্তিগতভাবে আমারও স্বাগত জানানোর কিছু নেই। তাদের জন্যে বিজেপির দরজা খোলা মানেই বিজেপি তাদেরকে স্বাগত জানিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে। বিজেপি এখনো পর্যন্ত সে কাজ করেনি। পরে ভবিষ্যতে হয়তো করবে। সবই নির্ভর করে আপনার সারাউন্ডিং সার্কামস্টান্সেসের ওপর। যদি সারাউন্ডিং সার্কামস্টান্সেস তেমন হয় যে ওনাদেরকে দলে নিতে হবে, তাহলে বিজেপি নিশ্চয়ই দলে নেবে। আর যদি দেখা যায় যে এটা না করেও চলবে, তাহলে বিজেপি নেবে না। স্যার, বারবার আপনি যার বিরুদ্ধাচারণ করেছেন, যার বিরুদ্ধে সরব হয়েছেন, যার দুর্নীতির পর্দাফাঁস করেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে চক্রব্যূহের মধ্যে রয়েছেন। এবং এই যে এই দল তৃণমূল কংগ্রেস, যার জন্য আজকে এই অবস্থা, তার সেই হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই প্রত্যেকেই দায়ী করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, সেটাই কি এই দলের করুণ পরিণতির কারণ? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা না মানুষ না জন্তু। মানুষও নয়, জন্তুও নয়। তো সে একটি অত্যন্ত আ অকালপক্ষ ছোকরা, যে মনে করে যে একটা রাজনৈতিক দল তার ব্যক্তিগত সম্পত্তি। সেভাবেই তিনি তৃণমূলকে চালাতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলে আরও অনেক ধড়িবাজ নেতা আছেন যারা তার আ কন্ট্রোল, তার নিয়ন্ত্রণ মেনে নিতে রাজি ছিলেন না। প্রথম থেকেই ছিলেন না। যখন ভোট হয়েছে তখনও না থাকলেও মেনে নিয়েছেন তারা। আজকে যখন দল হেরে গেছে, দলের দুর্দশা, তখন তারা অভিষেককে দোষ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঠিক আছে? দোষ দিয়ে যদি বেরিয়ে যাওয়ারই থাকতো, তাহলে অভিষেকের বিভিন্ন রকমের দুর্নীতি সে তো গতকাল ঘটেনি। অনেকদিন আগেই ঘটেছে। তারা যদি জানতেন তাহলে আগেই বেরোতেন। সুতরাং এটাকে আমি তাদের বেরিয়ে যাওয়াটাকে কোনোভাবেই গরিমা যুক্ত করছি না। কোনো গরিমাই নেই এর মধ্যে। এটা সম্পূর্ণ একটা ধান্দাবাজি। স্যার, ইডির নিয়োগ দুর্নীতি মামলা এবং সিআইডির ডিজে মন্তব্য আর সই জাল এই কাণ্ড, কোনটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বেশি বিপদ বলে আপনি বর্ণনা করবেন? না, সবকটাতেই ভীষণ বিপদ। আর কোনটাকে বেশি, এটাকে বেশি, ওটাকে কম বলা যাবে না। কারণ যে শাস্তির প্রভিশন আসে তাতে সই জালের এতে ৭ বছর ম্যাক্সিমাম কারাদণ্ড হয়ে যেতে পারে। যা ডকুমেন্ট অলরেডি সিআইডির হাতে আছে। তো সিআইডি সেটাকে ইউজ করলে ৭ বছর অবধি কারাদণ্ড হতে পারে, অবধি। তো ৭ বছরের কমও হতে পারে। সুতরাং কোনো মামলাটাই তার বিরুদ্ধে যেগুলো এসেছে, কোনো মামলাটাই নয়, উম কম গুরুত্বের নয়। সবকটাতেই তার জেলে যাওয়ার কথা আছে। স্যার, যেরকমটাই দেখতে পাচ্ছি যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী হোক কিংবা সরাসরি তৃণমূল নেতা যারা দুষ্কৃতীরা রয়েছেন, তাদেরকে রীতিমতো গ্রেফতারির পর কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে। গোটা বাংলার মানুষের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এটা কবে কার্যকরী হতে পারে?
আপনি কি বলতে চান স্যার? কোমরে দড়ি বেঁধে ১ম দিকে ২-১ টা কেসে হয়েছিল, পরে আর হয়নি। হ্যাঁ, হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছে, আ সেটা পুলিশ করছে। আ এবং অভিষেক ব্যানার্জি যখন ধরা পড়বেন এবং তাকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় যেতে হবে তদন্ত করার জন্যে, তখনও তাকে হাফ প্যান্ট পরে যেতে হতে পারে। এটা এক্ষুনি কিছু বলা যায় না। অভিষেক ব্যানার্জি কিছু এমন বিরাট নেতা নন যে যাকে হাফ প্যান্ট পরানো যায় না। স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে একটু আসি। এফআইআর করা হয়েছে তাঁর বিরুদ্ধে এবং মূলত তাঁর বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য। এটাকে আপনি সরাসরি দেশদ্রোহিতার তকমা দিতে পারেন? না, সরাসরি দেশদ্রোহিতার তকমা দিতে পারি না। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কথা। তার জন্যে তার শাস্তি হওয়া দরকার। দেশদ্রোহিতা না হলেও এই যে উস্কানিমূলক কথাবার্তা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যেতে পারে। নেওয়া উচিতও। স্যার ডিম ছুঁড়লেই এফআইআর করব এমনটাই হুঁশিয়ারি দিলেন মহুয়া মৈত্র সাংসদ। সত্যি, সত্যি কি ডিম ছুঁড়লে এফআইআর করা যায়? হ্যাঁ, করা যাবে না কেন? বলবে যে কিছু একটা ছুঁড়ে মেরেছে। কিন্তু ডিম ছোঁড়াকে এইসব হুমকি দিয়ে আটকানো যাবে না। যারা ডিম ছুঁড়ছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ মানুষ। আপনাদের উপর হয়তো ডিমের আক্রমণ বেশি হতে পারে এসব কথা বলায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এখনো পর্যন্ত মানে কিছুদিন আগে পর্যন্ত সম্পূর্ণ দিদিপন্থী ছিলেন, এখন আবার তিনি সেই বিক্ষুব্ধর দলে কিছুটা পাল্লা ভারী করে গেলেন এবং তিনি বললেন যে, "আর কত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয় রেখে দিন নইলে আমাদেরকে ছেড়ে দিন।" হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম পালাবদলের কী কারণ স্যার? এই পালাবদলের কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত অপমানজনকভাবে একটা মামলা থেকে সরিয়ে দেয়া হয়েছে। অভিষেক সরিয়ে দিয়েছে। এটা সত্যি যেকোনো আইনজীবীর পক্ষে এই অপমানটা আ নীরবে হজম করা মুশকিল। কল্যাণ ব্যানার্জির পক্ষে তো বিশেষ করে, কারণ কল্যাণ ব্যানার্জি তৃণমূলের প্রায় সব মামলায় ডিফেন্ড করছেন, ডিফেন্সে আছেন তৃণমূলের হয়ে। সুতরাং কল্যাণ ব্যানার্জির যে রিঅ্যাকশন এই ঘটনায়, সেটা আমি মনে করি ঠিক আছে। এই রিঅ্যাকশন ঠিক আছে। স্যার এবার একটু অবশ্যই আরজিকর মামলাতে আসতেই হচ্ছে। আ কিছুদিন আগেই আপনি আরজিকরে গিয়েছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জনসমক্ষে আপনি আনেন এবং সেখানে সীমা পাহুজার ভূমিকা নিয়ে আপনি বড় প্রশ্ন তুলেছেন। সীমা পাহুজার অঙ্গুলি হেলনেই সমস্ত কিছু হয়েছিল, এরকমটাও আপনি অভিযোগ করেছেন। তো বর্তমানে আরজিকর মামলার যা অবস্থা, সেই অবস্থা যদি একটু আলোকপাত করেন। দেখুন, বর্তমানে আরজিকর মামলাটিকে কোর্ট রিওপেন করতে বলেছে। সিবিআইকে বলেছে যে, "তুমি আবার তদন্ত শুরু করো এবং তদন্তের আওতায় প্রত্যেকে আসবে।" এর আগে সীমা পাহুজা, যিনি অত্যন্ত ঘৃণ্য ভূমিকা নিয়েছিলেন এই সিবিআই তদন্তের ব্যাপারে, তাকে আমরা অ্যাকিউজড করে মামলাটা করতে বলেছি। এই যে নতুন যে মামলা হয়েছে সেখানে। কারণ সীমা পাহুজার ওপর যে দায়িত্ব ছিল সেটা তিনি তো পালন করেনইনি। উল্টে দেখাতে চেয়েছেন যে আর কিছু নেই এই মামলাতে। ওই কাকে একটা গ্রেফতার করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক হয়েছে, হয়ে গেল। আসলে ব্যাপারটা তো তা নয়। যেভাবে মেয়েটি পড়েছিল মৃত্যুর পরে, যেভাবে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে গিয়েছিল, তাতে এটা কোনো একজনের কাজ নয়। ভেঙেই বা যাবে কেন? রেপ করতে গিয়ে পেলভিক বোন ভেঙে যাবে কেন? এটা প্রচণ্ড অত্যাচার না হলে পেলভিক বোন ভাঙে না। ওর সহপাঠীরা ডাক্তার, তারা জানেন এবং আমার ধারণা ও যে সহপাঠী যারা আছেন তারা এটাও জানেন যে কে খুনি। তাদেরকে এটা বলতে হবে। তারা তারা যদি না বলেন তাহলে তাদের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। স্যার আপনি এই প্রসঙ্গে একটি ভিডিওর কথাও উল্লেখ করেছেন। কি মনে হয় স্যার যে এই ভিডিওটি কেন প্রকাশ্যে আনা হয়নি? এর পিছনে কত বড় চক্রান্ত কাজ করেছিল বলে আপনার মত? এর পেছনে বিরাট চক্রান্ত কাজ করেছিল। প্রকাশ্যে আনা হয়নি কারণ সেখানে ভিডিওতে দেখা যাচ্ছিল যে ৩-৪ জন মিলে একটা বডির মতো জিনিস সিঁড়ি দিয়ে নামাচ্ছে। ৪ টে কাপ, একটা চাদরের ৪ টে খুঁট ধরে নিয়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছে। সেই সিঁড়িটা চলে গেছে একেবারে, ওটা খুব সবাই জানে না সিঁড়িটা। ওই সিঁড়িটা চলে গেছে ঘুরতে, ঘুরতে একেবারে সিমেন্টের সিঁড়ি। সিমেন্টের সিঁড়ি, ইনডোর সিঁড়ি। চলে গেছে পর্যন্ত। তো ইমার্জেন্সির আগেই ওই কত 3rd ফ্লোর না 4th ফ্লোর, তাকে তো সেখানে শুইয়ে দেয়া হয়েছিল। ডেড বডিটা, ডেড বডিটা। এবং আমি গিয়ে শুনেছিলাম যে এই
পুরো ঘটনাটা একজন নার্স তিনি ভিডিও করেছিলেন। সিবিআই তার কাছ থেকে ভিডিওটা নেয় এবং তার ভিডিওটা মুছে ফেলতে বলে, ভয় দেখিয়ে যে, "আপনার কাছে যদি ভিডিও থাকে তাহলে আপনি জড়িয়ে যাবেন।" এবং এটা সীমা পাহুজাই করেছিলেন। তো সীমা পাহুজা তার যেরকম চাকর-বাকরের মতো কাজ, সেরকমই করেছেন। পয়সা-টয়সা খেয়েছেন হয়তো, আমি জানি না খেয়েছেন কিনা? নয়তো এ ধরনের কাজই তিনি করে থাকেন। তো এইজন্যে আমি ভিডিওটাকে আপ আ আপলোড করতে বলে আবার প্রকাশ্যে আনতে বলেছি। স্যার, আদালত তথ্য প্রমাণের ওপর কথা বলে বা তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলে, কিন্তু এতদিন ধরে যে পরিমাণে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা লোপাটের চেষ্টা করা হয়েছে, স্যার আপনি কি মনে করেন যে এই আরজিকর মামলার সঠিক যারা মাথা, মানে আসল যারা মাথা, তাদেরকে আদৌ খুঁজে বের করা সম্ভব? তাদেরকে এখনও খুঁজে বের করা সম্ভব। এটা হচ্ছে কিছু লাঠির গুঁতো। সেটা দিলেই যারা চুপ করে আছেন তাদের মুখ থেকে অনেক কথা বেরিয়ে আসবে। স্যার, একটু বর্তমান রাজ্য সরকারের প্রসঙ্গে দুটো প্রশ্ন আপনাকে করার অনুমতি চাইছি। প্রথমত, এই হকার উচ্ছেদকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলার মানুষের মধ্যে। অনেকেই বিষয়টিকে সমর্থন করছেন, আবার অনেকে বলছেন যে কেন গরিবের সঙ্গে এই কাজ। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন? দেখুন, এখানে গরিব বড়লোকের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে জায়গাগুলোয় তারা মানে হকাররা স্টল করে বসে আছেন, সেটা তারা দোকান হয়ে গেছে। তারা আর হকার নেই, তারা দোকানদার হয়ে গেছেন। এইভাবে তো একটা রেল স্টেশনে বিশেষত খুব ব্যস্ত রাস্তায় এভাবে তো দোকান করে বসে থাকা যায় না। এটা তাদেরকেও বুঝতে হবে। তো সেই জন্যে আমাদের রাজ্য সরকার যেটা করেছে হকার উচ্ছেদ ঠিকই করেছে এবং এটা করা দরকার। তা না হলে কলকাতার মতো একটা শহর যেখানে রাস্তার পরিমাণ অত্যন্ত কম। তার যাতায়াতের যে ব্যবস্থাটা আছে, পরিবহন ব্যবস্থা, সেটা ভেঙে পড়বে। ভেঙে অলরেডি পড়েইছে অনেকটা। তো সেই জন্যে এই হকার উচ্ছেদকে আমি সমর্থন করি। হকাররা আলাদা ব্যবস্থা করে নিন, হকারের মতো কাজ করুন। একটা দো আ কাঠ জুড়ে একটা দোকান কেন তৈরি করে ফেলেছেন? এটা নিয়ে তো কথা উঠবেই। স্যার, এই যে বাংলার পরিবর্তন, এই পরিবর্তনের যদি কেউ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমন ব্যক্তিত্ব আমরা দেখি, তাহলে আপনি তাদের মধ্যে অগ্রগণ্য অবশ্যই। আ সেক্ষেত্রে বাংলায় পরিবর্তন এসেছে, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গত ১ মাসে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর একাধিক কাজ, এই কাজ প্রসঙ্গে আপনার কি মত? তিনি যা করছেন? প্রথম কথাই হচ্ছে শুভেন্দু অধিকারী গত ১ মাস মুখ্যমন্ত্রী হিসেবে অত্যন্ত ধন্যবাদযোগ্য কাজ করেছেন। অনেকগুলো, অনেকগুলো। এবং তিনি প্রতিনিয়ত দৌড়ে বেড়াচ্ছেন রাজনীতি এবং প্রশাসন দুটোকে একসঙ্গে দুটোকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। তো আমি শুভেন্দুকে সমর্থন করি এবং তার কাজগুলোকেও সমর্থন করি। আপনি দেখুন যেখানে আমাদের এখানে একটা আ এই রেলের বসানো যাচ্ছিল না। রেলের একটা লাইন। আসার পরে ১ মাসের মধ্যেই করে ফেলেছেন। রাস্তা যেন হকারদের, রাস্তা পথচারীদের নয়। এবং সেখানে তারা পথচারীদের করতেও হেনস্থা করতেও তাদের বাধেনি কোনো সময়। সেটাও তারা করেছে। কিন্তু শুভেন্দুবাবু যেভাবে কঠোর নীতি নির্দেশ দিচ্ছেন এবং সেগুলো পালন করছেন তাতে আমি তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। স্যার, শেষ প্রশ্ন। আ সেটা হচ্ছে যে এই এতদিন ধরে এই দুর্নীতির আখড়া বানিয়ে রাখা হয়েছিল বাংলার মাটিকে। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য আর কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? প্রথম তো এই দুর্নীতিগুলো যারা করেছিল তাদেরকে একধারে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এটাই চলবে, এটা এক্ষুনি কমবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে মানুষ সহজেই কেন দুর্নীতিতে জুড়ে যায়? তার কারণ হচ্ছে এখানে কাজের সুযোগ কম। তো সরকার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে যে আপনার কিছু শিল্প আনার। কিছু শিল্প ছোট হোক, বড় হোক যদি আসে তাহলে বহু লোক কাজ পাবেন এবং এই কাজ পাওয়ার পরে দেখা যাবে যে আসলে কে কতটা দুর্বৃত্ত, কে কতটা নয়। যারা দুর্বৃত্ত মার্কা মারা তারা তো কাজ করতে যাবে না। যারা সেটা করতে চায় না অথচ বাধ্য হয় তারাই কাজ করতে যাবে। তারা কাজ করতে যাবে এবং আমরা আশা করি এটা আস্তে, আস্তে কমেও যাবে। এই যে দুর্বৃত্তদের দুর্নীতি এটা আস্তে, আস্তে আশা করি কমে যাবে।
অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এপিসোডটি দেখার জন্য। বিদায় নিচ্ছি, নতুন এপিসোডের সঙ্গে ফিরবো। ততক্ষণ দেখতে থাকুন ক্যাম্পেইন কলিং মিডিয়া।